ক্যাটাগরির জন্য আলাদা আলাদা লাইসেন্স হোল্ড করা লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি সরকারের 2030 ভিশনের অগ্রগতিতে তারা 2025-এ একটি আপডেট নিয়ে আসে, যে আপডেটটা আমাদের জন্য গেম চেঞ্জার। আপডেটটি হচ্ছে আপনি একটি লাইসেন্সে এখন এই 4টি ক্যাটাগরির কাজ একসাথে করতে পারবেন। বর্তমানে যে লাইসেন্সের সিস্টেম রয়েছে এটি হচ্ছে, একটি হচ্ছে আপনি ট্রেড সহ ইনক্লুড করে একটি লাইসেন্স করতে পারবেন, আরেকটি হচ্ছে ট্রেড ছাড়া লাইসেন্স করতে পারবেন। যদি আপনি ট্রেড ছাড়া ট্রেড ক্যাটাগরিকে ইনক্লুড না করে লাইসেন্স করেন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে সৌদি আরবের বাইরে একটি কোম্পানির ওনার হতে হবে এবং ওই কোম্পানিটি মিনিমাম 1 ইয়ার থাকতে হবে, পুরাতন থাকতে হবে। তো পুরাতন 1 বছরের কি কি ডকুমেন্ট লাগে লাইসেন্স করতে লাগবে হচ্ছে ওই সৌদি আরবের বাইরে যে আপনার কোম্পানিটি রয়েছে এই কোম্পানির কমার্শিয়াল রেজিস্ট্রেশন লাগবে, তারপরে ফাইন্যান্সিয়াল রিপোর্ট লাগবে, আর আর্টিকেল লাগবে। আর্টিকেল হচ্ছে আপনার এই কোম্পানিতে কে মালিক, ওনার কে, ম্যানেজমেন্টে কে থাকবে, এই সমস্ত বিষয়গুলো লেখা থাকে। আর যদি আপনি ট্রেড ক্যাটাগরি সহ ইনক্লুড করে লাইসেন্স করতে চান, এই ক্ষেত্রে আপনাকে 3টি ইন্টারন্যাশনাল কোম্পানির ওনার হতে হবে। অর্থাৎ যেমন ধরেন আপনার একটি বাংলাদেশি কোম্পানি রয়েছে, পাশাপাশি আপনাকে আরো 2টি কান্ট্রিতে আপনার নামে কোম্পানি থাকতে হবে। তো নরমালি আমরা যেটা করি, বাংলাদেশে যাদের কোম্পানি রয়েছে তাদের জন্য আরো 2টি এডিশনাল কোম্পানি আমরা ইস্যু করি। বাকি যে 2টি কোম্পানি আমরা ইস্যু করি, কোম্পানিগুলো নতুন হলেও কোনো সমস্যা নেই। সো ট্রেডিং এর ক্ষেত্রে 3টি কোম্পানি ইন্টারন্যাশনালি আপনাকে ওনার হতে হয়। প্রথম পার্টে যে বিষয়গুলো আমি আলোচনা করব এটা হচ্ছে হাউ টু বিকাম অ্যান ইনভেস্টর ইন কেএসএ। ইনভেস্টর হতে হলে আপনাকে যে বিষয়টা আমি বললাম, ওই ট্রেডিং ক্যাটাগরি হলে 3টি কোম্পানির প্রোফাইল মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টে জমা করে আপনাকে লাইসেন্সের জন্য জমা করতে হবে। এই ক্ষেত্রে লাইসেন্সের কয়েকটি ধরন রয়েছে। একটি হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি এলএলসি, যেটা খুব বেশি পরিচিত এবং সবাই আমরা ওই দিকে যাচ্ছি। পাশাপাশি আরো কয়েকটা থেকে যায়, এটা হচ্ছে ব্রাঞ্চ অফ ফরেন কোম্পানির ব্রাঞ্চও করা যায়, আবার জয়েন্ট ভেঞ্চার কোম্পানিও করা যায়, যেটা শেয়ার হোল্ডার সহ নিয়ে জয়েন্ট ভেঞ্চার করা যায়। এলএলসিটি আমাদের জন্য অনেক পরিচিত এবং সবাই এলএলসি তে যাচ্ছে। মিনিস্ট্রি অফ 3 ওয়ার্কিং ডেজ থেকে 10 ওয়ার্কিং ডেজ ওরা সময় নেয়, তারপরে রিপ্লাইগুলো আসে। মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স পাওয়ার পর আপনাকে মিনিস্ট্রি অফ কমার্সের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। মিনিস্ট্রি অফ কমার্সের সার্টিফিকেট পাওয়ার পর আমাদেরকে আরো কিছু আদার রেজিস্ট্রেশন করতে হয়, যেমন জাটকা রেজিস্ট্রেশন ফর ট্যাক্সেশন, বুসি, সোশ্যাল ইন্স্যুরেন্স, চেম্বার অফ কমার্স। The transformative power of Saudi Arabia's investor license. ইনভেস্টর লাইসেন্স হওয়ার পরে আপনার যে পাওয়ারটা থাকে, বর্তমানে আমরা মনে করি যে সবচেয়ে বড় যে পাওয়ারটা আমাদেরকে সৌদি সরকার দিচ্ছে, এটা হচ্ছে 100% ওনারশিপে আমরা সৌদিতে বিজনেস করতে পারি। এই জিনিসটা আমি মনে করি রেভলিউশনারি অ্যাডভান্টেজ। আমাদের আজ থেকে 2019 এর আগে কখনো আমরা এটা মানে কল্পনা তো আনতে পারতাম না যে সৌদি আরবে আমরা নিজের নামে একটি কোম্পানি করে পরিচালনা করব। পাশাপাশি আপনি যেই 100% ওনারশিপের মাধ্যমে যেই ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন, এর মধ্যে আপনি আপনার কোম্পানিতে কাদেরকে নিয়োগ দিবেন, আপনার কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য ভিসা বের করা, একজন কোম্পানি ওনার যে কোনো জায়গার ভিসা বের করতে পারে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। তো আমাদের যে বাংলাদেশিরা যারা লাইসেন্স করে, আমি যে জিনিসটা খুব ভালো দেখতে পাই, বাংলাদেশি ভাইয়েরা, আমি এই পর্যন্ত প্রায় 700-এর অধিক লাইসেন্স করেছি। প্রত্যেকটা বাংলাদেশি ভাইয়ের সাথে যে আমি কথা বলি, এতে দেখা যায় যে আমাদের বাংলাদেশিরা 90 থেকে 95 অ্যাবভ কর্মচারী আছে বাংলাদেশিদের কোম্পানিতে। তো আমরা যদি ইনভেস্টরদেরকে আরো ভালোভাবে সাপোর্ট করতে পারি, আমি মনে করি বাংলাদেশিদের অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সৌদি আরবে 100% ওনারশিপের মাধ্যমে আপনি আরো একটি যে ভালো বেনিফিট নিতে পারেন, এটি হচ্ছে প্রিমিয়াম রেসিডেন্সি। বর্তমানে সৌদি সরকার যারা ইনভেস্টর রয়েছেন তাদেরকে 10 ইয়ার্স প্রিমিয়াম রেসিডেন্সি দিচ্ছে। প্রিমিয়াম রেসিডেন্সি নেওয়ার মাধ্যমে আপনি এবং আপনার ফ্যামিলির সমস্ত সদস্যরা 10 বছরের কোনো আকামার পেমেন্ট দিতে হবে না। এটার ফি, সরকারি ফি মাত্র 4250। প্রিমিয়াম রেসিডেন্সির
আওতায় আপনি 10 বছর পরে আবার রিনিউ করতে পারবেন। তারপরে সিটিজেনরা যেমন সুবিধা পাচ্ছে এমন সুবিধা আপনি পেতে পারেন। পাশাপাশি আপনার এই ইনভেস্টমেন্ট লাইসেন্সের সাথে একটি ইনভেস্টমেন্ট লাইসেন্স দিয়ে 3জন কি এক্সিকিউটিভ রুলার্স সে ফ্যামিলি আনতে পারে। এর মধ্যে রয়েছে চেয়ারম্যান, সিইও, জেনারেল ম্যানেজার। এই 3 ব্যক্তি পজিশন হোল্ড করে, যারা চেয়ারম্যান, সিইও, জেনারেল ম্যানেজার, এমন 3জন যদি একটা কোম্পানিতে পজিশন হোল্ড করে, তারা সবাই নরমাল যে স্পন্সর স্ট্যান্ডার্ড যে রেসিডেন্সি ভিসা আছে, ফ্যামিলি ভিসা ইস্যু করতে পারবে সবার জন্য। আমরা জানি ফ্যামিলি ভিসাতে প্রত্যেক সদস্যের জন্য 400 রিয়াল করে সরকার পার মান্থ চার্জ করে। সো এই ক্ষেত্রে যারা প্রিমিয়াম রেসিডেন্সি পাচ্ছেন তারা হচ্ছে শুধু যারা ওনার, তারা পাবেন প্রিমিয়াম রেসিডেন্সি। আর আপনার কোম্পানিতে যদি কেউ চেয়ারম্যান, সিইও, জেনারেল ম্যানেজার হয়, সে তার ফ্যামিলি ভিসায় তার ফ্যামিলিকে এখানে আনতে পারবে। সরকার ফ্যামিলি ভিসার মাধ্যমে যে যারা থাকবে এখানে, সরকারি যে কোনো হেলথ কেয়ার, তারপরে এডুকেশন সাপোর্ট, এই সমস্ত সাপোর্টগুলো নর্মালি আমরা নিতে পারি। আর একজন ইনভেস্টর এবং চেয়ারম্যান, সিইও, জেনারেল ম্যানেজার চাইলে তার জন্য 3জন ডোমেস্টিক হেল্পার নিতে পারবে। একজন হচ্ছে যেমন প্রাইভেট ড্রাইভার, তারপরে ডোমেস্টিক হেল্পার যেটা আমরা বলি আমেল মঞ্জিব, তারপরে একজন খাদ্দামা নিতে পারবে নিজের নামে। প্রত্যেক ব্যক্তি, যে চেয়ারম্যান, যে সিইও, যে জেনারেল ম্যানেজার, তারা 3জন করে ডোমেস্টিক হেল্পার নিজের নামে নিতে পারবে। ব্যাংকিং এর ক্ষেত্রে সৌদি গভর্নমেন্ট 2025 যে আপডেট এনেছে, আপডেট অনুযায়ী কিছু ক্ষেত্রে ব্যাংক থেকে লোন দেওয়া হয়, স্পেশালি এগ্রিকালচার, তারপরে ম্যানুফ্যাকচার, এই সমস্ত ক্ষেত্রে ব্যাংক থেকে ইজিলি লোন নেওয়া যায়। তবে এটার জন্য আপনার যেই ম্যানুফ্যাকচার যে ফ্যাক্টরি লাইফ থাকতে হবে। তারপরে এগ্রিকালচারের ক্ষেত্রে আপনার মিনিমাম 3 মাস 4 মাসের একটা অগ্রগতি সরকারকে সাবমিট করতে হবে। ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা আগে দেখতে পেতাম, যে কোনো সময় ব্যাংক আমাদের ট্রানজ্যাকশনের কারণে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিত। তবে যারা ইনভেস্টর রয়েছেন তাদের জন্য একটি সুযোগ হচ্ছে, তাদের অ্যাকাউন্ট কখনো বন্ধ হবে না। আপনি আপনার কোম্পানির অ্যাকাউন্টে যত ইচ্ছা তত লেনদেন করতে পারবেন, এটার কোনো লিমিট নাই। এই কোশ্চেনটা আমাদের কাছে অনেক বেশি আসে। আপনি আপনার কোম্পানির অ্যাকাউন্টে যত বেশি পারেন তত বেশি ট্রানজ্যাকশন করতে পারবেন। তবে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, পার্সোনাল কোনো ট্রানজ্যাকশন যাতে এখানে বেশি না আসে। আর পার্সোনাল যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে, আমরা যারা ইনভেস্টর অথবা কি এক্সিকিউটিভ যারা রয়েছেন, তাদের স্যালারি অনুযায়ী স্যালারির ডাবল ট্রানজ্যাকশন আপনি আপনার অ্যাকাউন্টে মান্থলি করতে পারবেন। বর্তমানে যারা আমরা ইনভেস্টর রয়েছি, তারা সৌদি সরকারের মিনিস্ট্রির যে রেগুলেটরি রিফর্ম, এই রিফর্মে আমরা অংশগ্রহণ করতে পারি। আমরা চাইলে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট, মিনিস্ট্রি অফ কমার্স বিভিন্ন অ্যাড এবং বিভিন্ন ক্যাম্পেইন জারি করে আমাদের যা যা সমস্যা রয়েছে তাদেরকে জানাইলে তারা এই সমস্ত বিষয়ে আমাদেরকে রিফর্ম করবে যদি যৌক্তিক হয়। আর এই বিষয়ে আমরা দেখি যে সৌদি সরকার এবং মিনিস্ট্রিগুলো যথেষ্ট সচ্ছল এবং খুব ভালোভাবে আমাদের কমেন্টগুলোকে তারা নিয়ে থাকে। আপনি চাইলে আমাদের যে বিজনেস রুলস অ্যান্ড রেগুলেশন যেটা লস, এই লসের ক্ষেত্রে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন যদি বিভিন্ন যেই সরকারি অ্যাডভাইজরি কাউন্সিলগুলো রয়েছে তাদের মাধ্যমে আপনি আপনার ভয়েসকে রাইজ করতে পারবেন। পাশাপাশি সাপ্লাই চেইন ইন্টিগ্রেশনে আপনি যেমন পার্টনার উইথ নিয়ম, রেড সি প্রজেক্ট অ্যান্ড আরামকো সাপ্লাই চেইনে আপনি অংশগ্রহণ করতে পারবেন। অ্যালাইন উইথ ভিশন 2030 প্রায়োরিটি সেক্টরস যেমন রিনিউয়েবলস, টেক অ্যান্ড লজিস্টিক্স। ইনভেস্টরের যে অব্লিগেশনগুলো থাকে, আমাদের যে জিনিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এর মধ্যে একটি রয়েছে হচ্ছে লিগ্যাল রেগুলেটরি কমপ্লায়েন্স, অ্যাডহেয়ার টু দি সৌদি লস। সৌদি যে ল রয়েছে, লকে আমরা অবশ্যই মেনে চলতে হবে। ফলো অল কমার্শিয়াল, লেবার অ্যান্ড ট্যাক্স রেগুলেশন। আপনাকে অবশ্যই কমার্শিয়াল এবং লেবার যে ট্যাক্স এবং ট্যাক্স রেগুলেশন যা রয়েছে এগুলো অবশ্যই মেনে চলতে হবে। ট্যাক্সের ক্ষেত্রে আমাদের অনেকেই জানতে চান যে ট্যাক্সের বিষয়টা কিভাবে ইনভেস্টরদের হবে। ইনভেস্টরদের একটি হচ্ছে ট্যাক্স আর একটি হচ্ছে ভ্যাট। ভ্যাট হচ্ছে 15%, যেটা আমরা আগে থেকে যেটার সাথে আমরা পরিচিত, যারা এখানে আমরা
বিজনেস ওনার হয়েছি বা ইনভেস্টর হয়েছি, আমরা আগে থেকে এটার সাথে পরিচিত যে 15% সরকারকে ভ্যাট দিতে হয়। এটা হচ্ছে আপনার যে গুডস অথবা সার্ভিস আপনি প্রোভাইড করেন, সার্ভিস হলে এটা প্রফিট থেকে আপনাকে 15% পে করতে হবে, আর গুডস হলে এটা যেই টাকা আপনি কিনেছেন ওইটা যত টাকা আপনি বিক্রি করেন ওইটা থেকে 15% আপনাকে ভ্যাট পে করতে হবে। ভ্যাটের ক্ষেত্রে আমরা যত কিছু পারচেজ করি ওই পারচেজ থেকে আমরা যে ভ্যাটটা পে করি এই ভ্যাটটা আমরা কেটে রাখতে পারবো। আর ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স হচ্ছে কর্পোরেট ইনকাম ট্যাক্স 20% অন নেট প্রফিট। নেট প্রফিটের আমাদের যে নেট প্রফিটটা হয় এটা 20% সরকারকে বছর শেষে আমাদেরকে পে করতে হবে। এই ক্ষেত্রে আমরা নেট প্রফিটটা কিভাবে বের করব? নেট প্রফিটটা আমরা বের করব হচ্ছে আমাদের যত ধরনের এক্সপেন্স রয়েছে, আমি একজন ইনভেস্টর এবং তার এমপ্লয়ি যারা রয়েছে তারা যতবার ট্রাভেল করেছে, এক্সিট রিংটি আমরা ইস্যু করেছি, তেলের খরচ, বাসার খরচ, তারপরে অফিসের রেন্ট, আরো যত ধরনের এক্সপেন্সেস রয়েছে সমস্ত এক্সপেন্সকে ডিডাক্ট করে তারপরে আমরা 20% সরকারকে পে করব নেট যে প্রফিটটি রয়েছে। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একজন অ্যাকাউন্ট করতে হবে, অ্যাপয়েন্ট করতে হবে, অ্যাকাউন্টেন্ট। আমরা সৌদি আরবে অনেক অ্যাকাউন্ট ফার্ম রয়েছে, তাদের সাথে যদি আমরা অ্যালাইন করে কন্ট্রাক্টে চলে যাই তাহলে দেখা যাবে যে মান্থলি 1000-1500 রিয়াল ওরা নিবে, সপ্তাহে একদিন এসে আপনার সমস্ত হিসাবগুলো দেখে ওরা পেপার ঠিক করে রেখে যাবে। এই জিনিসটা যদি ট্যাক্সের ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনি সৌদি আরবে বিজনেস ওপেন করে অনেক সমস্যায় থাকবে। এই জন্য এই জিনিসটাকে আপনাকে খুব ভালোভাবে টেক কেয়ার করতে হবে। অ্যান্টি কারাপশন অ্যান্ড ট্রান্সপারেন্সি, মেনটেন ক্লিন ফাইন্যান্সিয়াল রেকর্ড। ফাইন্যান্সিয়াল রেকর্ড আপনাকে কন্টিনিউয়াসলি ফাইলিং করতে হবে। অ্যাভয়েড ব্রাইবেরি অর আনএথিক্যাল প্র্যাকটিস। যে কোনো ধরনের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আনএথিক্যাল কোনো ট্রানজ্যাকশনে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ফাইন্যান্সিয়াল রিপোর্ট ডিউটিস, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, আপনাকে অ্যানুয়ালি ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার সাবমিট করতে হবে। নরমালি আমরা যে ভ্যাটটা দিয়ে থাকি, ভ্যাটটা দিয়ে প্রত্যেক 3 মাসে 3 মাস শেষে আমাদেরকে সৌদি সরকারের পক্ষ থেকে 1 মাসের সময় দেওয়া হয় ভ্যাট সাবমিট করার জন্য। যদি আমরা 1 মাসের সাবমিট না করি তারপরে ওরা জরিমানা ইস্যু করে। এই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি 2 বার অথবা 3 বার ফেল করেন তারপর ওরা এটাকে সতর্ক বার্তা হিসেবে একটি বার্তা দিয়ে থাকে। চতুর্থ এবং পঞ্চম বারের ক্ষেত্রে ফাইন ইস্যু করে থাকে। ব্যাংকিং রেগুলেশনের ক্ষেত্রে কি বিজনেস অ্যাকাউন্ট সেপারেট ফ্রম পার্সোনাল ফান্ডস। আপনার এই কোম্পানির যে অ্যাকাউন্টটি রয়েছে এখানে আপনি কোনো ধরনের পার্সোনাল ফান্ড ট্রানজ্যাকশনে খুব বেশি সতর্ক থাকতে হবে। অ্যাভয়েড সাসপিশিয়াস ট্রানজ্যাকশন, সাসপিশিয়াস যত ট্রানজ্যাকশন আছে এগুলোকে আপনারা অ্যাভয়েড করতে হবে। সৌদিয়াইজেশন যে জিনিসটা রয়েছে আমরা জানি, এটার সাথে আমরা অনেক পরিচিত, যে প্রত্যেক কোম্পানি যে নিতাকাত কোটাস, সৌদির যে কোটা রয়েছে এই কোটাকে আমাদেরকে মেনে চলতে হয়। এই ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা সেক্টর ভেরি করে। যেমন কনস্ট্রাকশনে যদি আমরা সৌদিয়াইজেশনের বিষয়টা দেখি, কনস্ট্রাকশনের ক্ষেত্রে একজন সৌদি যদি আমি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করি তাহলে আমি 8টি ভিসা ইস্যু করতে পারি কনস্ট্রাকশনের ক্ষেত্রে। যদি ইন কেস রেস্টুরেন্ট হয় এক্ষেত্রে দেখা যায় একজন সৌদি দ্বারা আমি 6টি কোটা পেয়ে থাকি। আর ট্রাভেল এজেন্সি, তারপরে যেমন কার রেন্টাল, এই সমস্ত ক্ষেত্রে একজন সৌদির দ্বারা আমরা 2 জন অথবা মাঝে মাঝে একজনের ভিসা পেয়ে থাকি। এজন্য সেক্টর বাই সেক্টর যে সৌদি কোটাস রয়েছে এই কোটাকে আপনি এই সৌদি কোটার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রায়োরিটাইজ সৌদি ন্যাশনাল ফর কি রুলস, আপনার কোম্পানির যে কি রুলস গুলো রয়েছে এগুলোতে আপনার সৌদি অ্যাপয়েন্ট করার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে আপনার ফেয়ার লেবার প্র্যাকটিস। যত আপনি এমপ্লয়ি রাখবেন প্রত্যেকটি এমপ্লয়ির জন্য আপনাকে গুছিতে তার কন্ট্রাক্ট মেনটেন করতে হবে। কোনো এমপ্লয়ের যদি কন্ট্রাক্ট না থাকে, কোনো ওয়ার্কারের অথবা কোনো এমপ্লয়ের কন্ট্রাক্ট না থাকলে 2 মাস পরে সে অটোমেটিক্যালি হুরুপ হয়ে যাবে। এটা হচ্ছে সৌদি সরকারের নতুন রুলস। এজন্য প্রত্যেক লেবারের তার স্ট্যান্ডার্ড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আপনাকে রেডি রাখতে হবে। এনশিওর টাইমলি স্যালারি পেমেন্ট, স্যালারি অন টাইম পে করতে হবে। আপনারা জানেন সৌদি সরকার গুসির মাধ্যমে যদি আপনি প্রত্যেক মাসে অন টাইম পেমেন্ট স্যালারি পেমেন্ট না করেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে পেনাল্টি করা হবে। এক্ষেত্রে সৌদি সরকার অনেক স্ট্রংলি পজিশনে রয়েছে
যদি 5 দিন 7 দিনও লেট করেন তাও আপনাকে প্রত্যেক মাসে ফাইন দিতে হবে। তারপরে আপনার এমপ্লয়ি যতজন রয়েছেন অথবা ওয়ার্কার যতজন রয়েছেন তাদের হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই আপ টু ডেট থাকতে হবে। পার্সোনাল গুসি যে কন্ট্রিবিউশন, গুসির যে পেমেন্টটা, এটাকে আপনাকে প্রত্যেক মাসে পে করতে হবে। গুসির পেমেন্টের ক্ষেত্রে যদি সৌদি অ্যাপয়েন্ট করেন তাহলে তার স্যালারির 20% আপনাকে পে করতে হবে গুসিতে। আর যদি কোনো বাংলাদেশি অথবা অন্য অন্য কান্ট্রির কেউ থাকে তার স্যালারির 2.5% আপনাকে প্রত্যেক মাসে সৌদিতে পেনশন যে গুসি কন্ট্রিবিউশনে আপনাকে পে করতে হবে। তারপর হচ্ছে অপারেশনাল রেসপন্সিবিলিটিস। আপনি যে অ্যাক্টিভিটিস গুলো আপনার সিআরএ অ্যালাউড রয়েছে, যেগুলো আপনি অ্যাড করেছেন, এটার ভিতরে থেকে আপনার বিজনেসকে পরিচালনা করতে হবে। অ্যাভয়েড আনঅথরাইজড এক্সপেনশন। আপনার এমন কোনো অ্যাক্টিভিটি আপনি রান করলেন যে অ্যাক্টিভিটিতে আপনার সিআরএ নাই, এমন কোনো অ্যাক্টিভিটি আপনি অবশ্যই রান করবেন না। এক্ষেত্রেও সরকার যথেষ্ট স্ট্রং পজিশনে রয়েছে। আপনাকে অবশ্যই কোনো অ্যাক্টিভিটিস যদি অ্যাড করা লাগে তাহলে সহজে অ্যাড করে দিতে পারেন। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস অথবা যে কোনো জিনিস অ্যাড করতে সরকারকে আপনার দ্বিতীয়বার পে করতে হয় 1850 রিয়াল। তারপর আপনাকে সৌদি যে ডেটা প্রাইভেসি রয়েছে, আপনার কাস্টমারের ডেটা, তারপরে ক্লায়েন্টের ইনফরমেশন, এই ডেটা রুলসটা আপনাকে ফলো করতে হবে। কাস্টমার ইনফরমেশন, যে কোনো কেউ কারোর নাম্বার চাইলে আপনি দিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো সরকারের ভাবে নিষেধ। আপনি এমন কাউকে কাস্টমারের অথবা কোনো ক্লায়েন্টের কোনো স্টাফের ইনফরমেশন শেয়ার করতে পারবেন না যার সাথে আপনার কোনো রিলেভেন্ট কোনো সম্পর্ক নাই। কর্পোরেশন সোশ্যাল রেসপন্সিবিলিটি, সাপোর্ট লোকাল কমিউনিটি ইনিশিয়েটিভ। সৌদিদের যেই আপনার আশেপাশে যারা সৌদিরও বিজনেস ওনার রয়েছেন তাদের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে। আপনি জানেন তাদের সাথে যদি আপনাদের ভালো সম্পর্ক না থাকে তাহলে আপনার বিজনেসে আলাদাভাবে কিছু সমস্যায় পড়ে যাবেন। এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স। সৌদিতে যে আমরা ডিসপোজাল বিষয়গুলোকে এদিক সেদিক ফেলে দেয়, এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার কোম্পানির অথবা পার্সোনাল যত ডিসপোজাল জিনিসগুলো রয়েছে এগুলো আপনার সরকারি এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভাল যেই ডাস্টবিন রয়েছে ওইখানে আপনাকে ফেলতে হবে। কালচারাল সেন্সিটিভিটি, রেসপেক্ট ইসলামিক ভ্যালুজ। সৌদি আরবে ইসলামিক ভ্যালুজকে আপনাকে অবশ্যই আপনাকে যথেষ্ট রেসপেক্ট করতে হবে এবং সৌদির যে ট্রেডিশন রয়েছে এক্ষেত্রে আপনারা যথেষ্ট অ্যালার্ট থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, সবার সফলতা কামনা করছি। ধন্যবাদ আমাদের এম্বাসির যারা এখানে উপস্থিত রয়েছেন আজকের এই এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য, তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সত্যি অনেক ভালো লাগছে এম্বাসির পক্ষ থেকে এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।